সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদের সবাইকে শান্তিতে রাখুক। আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ নায়েক আজকের অনুষ্ঠানের পরিচালনায় আছি। আজকের অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করছেন কারি রেহান আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا صدق الله العظيم। এতক্ষণ আপনারা শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, সূরা আল মাইদার 6 নং পারার 32 নম্বর আয়াত। কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি নরহত্যা বা দুনিয়ায় ধ্বংসাত্মক কোনো কাজের অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করল। আর যদি কোনো মানুষ কারো জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানব জাতিরই জীবন রক্ষা করল। আমি সেই সব মুসলিম ও অমুসলিম পুলিশ অফিসার, অ্যাডভোকেট আর বুদ্ধিজীবীদের ধন্যবাদ জানাতে চাই, যারা আজ ডক্টর জাকির নায়েককে এই অনুষ্ঠানে অনুরোধ করেছেন সন্ত্রাস ও মুসলমান এই বিষয়ে কিছু বলার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি জাস্টিস হসবার্ট সুরেশকে, যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আমাদের প্রধান অতিথি জাস্টিস হসবার্ট সুরেশ বোম্বের হাইকোর্টের একজন জাজ ছিলেন। উনি রিটায়ার করেন 1991 সালে। মানবাধিকার আন্দোলনের একজন অগ্রপথিক জাস্টিস হসবার্ট সুরেশ ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ এবং ন্যায়পরায়ণ। ইন্ডিয়ায় বিভিন্ন আইনের জার্নাল, ম্যাগাজিন আর নিউজ পেপারে তার লেখা নিয়মিতভাবেই প্রকাশিত হয়। তার নতুন বই ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ হিউম্যান রাইটস এক বাক্যে অসাধারণ। তিনি অনেক আন্তর্জাতিক ফোরামে বক্তৃতা দিয়েছেন। বোম্বের হিন্দু মুসলমানের রায়টের উপর লেখা 1992 ও 93 সালে তার এই রিপোর্টের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। শিরোনাম ছিল জনগণের বিচারক হিসেবে গুজরাটে মুসলমান গণহত্যার উপর তার রিপোর্ট ক্রাইম অ্যাসেন্টমেন্ট হিউম্যানিটি 2002 সালের নভেম্বর মাসে আহমেদাবাদে প্রকাশিত হওয়ার পর যথেষ্ট পরিমাণে প্রশংসা অর্জন করেছিল। তার রিপোর্টে এসেছে মুম্বাইয়ের দলিতরা, কেরালার ছাত্ররা, গুজরাটের খ্রিস্টানরা, আর সেগুলো চোখে পড়ার মতো। আমি অনুরোধ করব প্রধান অতিথিকে কিছু বলার জন্য। ভাই ও বোনেরা, এখন আসছেন জাস্টিস হসবার্ট সুরেশ। বন্ধুরা, আমি শুরুতেই ইংল্যান্ডের বিখ্যাত বিচারক লর্ড টার্নিং এর কথা না বলে পারছি না। তিনি একবার একটা কথা বলেছিলেন, অভিনেতাদের মতো অন্যকে খুশি করার জন্য বিচারকরা কথা বলে না, বিচারকরা উকিলদের মতো মামলায় জেতার জন্য কথা বলে না, ঐতিহাসিকদের মতো অতীতকে জানার জন্য বিচারকরা কথা বলে না, বিচারকরা কথা বলে রায় দেওয়ার জন্য। আমি একজন রিটায়ার্ড জাজ, টায়ার্ড জাজ না। আমি এখানে কোনো রায় দেব না, তবে আমি কথা বলবো। আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি। মানুষের অধিকার নিয়ে আমি আগেও কথা বলেছি। যখনই কোনো অন্যায় চোখে পড়েছে আমি তার প্রতিবাদ করেছি।
যখনই কোথাও ভায়োলেন্স দেখেছি তার বিরুদ্ধে কথা বলেছি। আর আমি সব সময় চেয়েছি বিচারকরা এসব জায়গায় কথা বলুক। যদি বিচারকরা এই সব অন্যায় অবিচারের প্রতিবাদ না করে তাহলে আমাদের মধ্যে আর কে কথা বলবে? আমাদের কাছে এটা এখন প্রমাণিত সত্য যে সন্ত্রাসীদের ভায়োলেন্সের জবাব দিতে গিয়ে প্রত্যেক দেশের সরকারই আরো বেশি ভায়োলেন্সের জন্ম দেয়। এইভাবে ভায়োলেন্স বাড়তেই থাকে, আর এইভাবে আপনি এই সমস্যার কোনো সমাধান পাবেন না। 1984 সালে দিল্লি আর তার আশেপাশে কিছু এলাকায় বেশ কিছু বোমা বিস্ফোরণ হয়েছিল। এটা করেছিল খালিস্তানিরা। সে সময় খালিস্তানিদের বিদ্রোহ ইন্ডিয়ায় বেশ জোরে সোরেই চলছিল। সে সময় খালিস্তানিরা ছিল সন্ত্রাসী। তাই এই সন্ত্রাসীদের জন্য আমরা একটা আইন বানালাম, সেটার নাম দিলাম টাডা। টাডা খুবই নিষ্ঠুর আইন। আর আপনারা জানেন টাডার অনেক অপব্যবহার হয়েছে। আর এই আইনটা বানানোতে যেটা হয়েছে, প্রচুর নিরীহ মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের টর্চার করা হয়েছে। আমার মনে আছে একবার জাস্টিস অজিত সিং বেইনস, পাঞ্জাব হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজ, বয়স্ক মানুষ, তিনি কি করলেন, একটা জনসমাবেশে তিনি পাঞ্জাব সহ সারা ইন্ডিয়ায় যে অত্যাচার চলছিল সেটা নিয়ে কথা বলেছিলেন। সেই জনসমাবেশে তিনি বললেন যে একদিন আমরা এই আইন থেকে মুক্তি পাব। এখন এই টাডা আইনে দেশের সংহতি নিয়ে একটা বিষয় ছিল। দেশের সংহতি নষ্ট হয় এমন কোনো কথা কেউ বলতে পারবে না। দেশের কোনো জায়গার অবস্থা নিয়ে কেউ কোনো মন্তব্য করতে পারবে না। কেউ বলতে পারতো না কাশ্মীরের স্বাধীনতা পাওয়া উচিত বা অন্য কোনো জায়গার স্বাধীনতা পাওয়া উচিত, কেউ বলতে পারতো না। আর যদি কেউ এই ধরনের কোনো কথা বলতো সেটা একটা অপরাধ। তাই জাস্টিস অজিত সিং বেইনস শুধু বলেছিলেন একদিন আমরা এই আইন থেকে মুক্তি পাবো। তার মানে হলো অত্যাচার থেকে মুক্তি, অবিচার থেকে মুক্তি। তাকে অ্যারেস্ট করা হলো, তার হাতে পরানো হলো হাত করা, হাইকোর্টের একজন জাজের হাতে হাত করা। এই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটিয়ে তাকে নিয়ে যাওয়া হলো হাইকোর্টে। হাইকোর্টের জাজেরা জামিন দিতে পারলো না। আইনটা এমনই। সুপ্রিম কোর্টে গেলেন, সেখানেও তিনি জামিন পেলেন না। তাই তিনি জেলখানার মধ্যে থাকলেন 1 বছরের বেশি। আর অবশেষে কি হলো যে নো কেস। আইনটা ছিল এরকমই। টাডা আইনের ক্ষমতা বলে ৭৫,০০০-এরও বেশি মানুষকে অ্যারেস্ট করা হয়েছিল। সবাই জেলখানায় ছিল, কাউকে জামিন দেওয়া হয়নি। আর এই টাডা আইনে পুলিশ স্বীকারোক্তি আদায়ের জন্য চালাতো টর্চার, বিভিন্ন রকমের সব টর্চার, ভয়ঙ্কর সব টর্চার চালানো হতো। আর এভাবেই স্বীকারোক্তি নেওয়া হতো। আর তারপর 1995 সালে ইন্ডিয়ার সরকার টাডা নামের এই কুখ্যাত আইনটাকে বাতিল ঘোষণা করলেন। তখন দেখা গেল হাজার হাজার মানুষের উপর অত্যাচার করা হয়েছে আর অবিচার করা হয়েছে। কিন্তু তখন দেখা গেল ৭২,০০০ কয়েদিকে মুক্ত করে দেয়া হলো। ট্রায়াল হলো না, কেস হলো না, কোনো কিছুই হলো না। শুধুই তারা মাসের পর মাস, বছরের পর বছর জেলখানার ভেতরে অত্যাচার সহ্য করেছে। আর এছাড়াও এই কুখ্যাত টাডা আইনে আমরা দোষী সাব্যস্ত করতে পেরেছি মাত্র 1.8%-কে। কিন্তু তারপরও টাডা আইন এক সময় কার্যকর ছিল। পুলিশ হয়ে গিয়েছিল স্বেচ্ছাচারী। পুলিশ যা খুশি তাই করতে পারত, কেউ কিছু বলতে পারত না। পলিটিশিয়ানরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই টাডা আইনকে ব্যবহার করত। যে কোনো লোককে তারা অ্যারেস্ট করে জেলখানায় আটকে রাখতে পারত, আর কোনোভাবেই জামিন পাওয়া যেত না। তারপর 1995 সালে টাডা বাতিল করা হলো, কারণ এর বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছিল। আমরা সবাই প্রতিবাদ করেছি। টাডা খুবই নিষ্ঠুর একটা আইন, আর আমরা এই ধরনের কোনো আইন চাই না। আর এই ধরনের আইন দিয়ে সন্ত্রাস বন্ধ করা যাবে না, বরং সন্ত্রাস আরো বাড়বে। তারপর 1995 সালে টাডা আইনকে বাতিল করা হলো। তারপর ঘটল 2001 সালের 9 সেপ্টেম্বরে সেই দুর্ঘটনা। আর তারপর পরই আমরা যেটা করলাম, ইন্ডিয়াতে কোনো কিছুই হয়নি। যা কিছু হওয়ার সেটা হয়েছে নিউ ইয়র্কে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। কিন্তু বুশ ঘোষণা দিলেন যে একেবারে সঙ্গে সঙ্গে যে এইটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ,
বুশ আরো বললেন, যারা আমাদের সাথে নেই তারা আমাদের শত্রু। আর আমরা সবাই তখন বললাম, ও না না, আমরা আমেরিকার পক্ষে, আমরা বুশের পক্ষে। আমরা কি করলাম, আমরা আরো একটা আইন বানালাম, পোটা। এই আইনও সেই একই ঘটনা ঘটালো। পোটা বহুমুখী একটা আইন, একটা হোল্ড অল আইন। টাডা আইনে যেটা হয়েছিল এখানেও সেটাই ঘটলো। অনেক মানুষের উপর অত্যাচার হয়েছে, অনেক মানুষের উপর অত্যাচার হয়েছে। তারা সন্ত্রাসী হোক বা না হোক, তারা অনেকেই জানে না তাদের অপরাধ কি। এই ধরনের আইন, এরকম আইন মানুষের মধ্যে শুধু আতঙ্কই বাড়ায়। এই কথাটা প্রাসঙ্গিক, কারণ মানুষ এখন পোটা নিয়ে কথা বলে। তারা পোটার মতো আইন চায়। মানুষ 2006 সালে বোম্বে ট্রেনের সেই বোমা বিস্ফোরণ দেখেছে। 2 দিন আগের ঘটনাও দেখেছে। মানুষ বলছে যে কঠিন কোনো আইন ছাড়া সন্ত্রাস দমন করা যাবে না। আমি আপনাদের বলি, কঠিন আইন দিয়ে কখনো সন্ত্রাস থামানো যায় না। এই দেশের কোথাও না, এই পৃথিবীরও কোথাও না। এই যে এখন আমাদের পোটা আইনটা আছে, এটা নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয়েছে। আর সেখানে কি হলো, যখন এটা নিয়ে বিতর্ক চলছিল তখন পার্লামেন্টে আক্রমণ করা হলো। 2001 সালের 13 ডিসেম্বর তারপর এই আইনটা পাশ করানো হলো। তারপর কলকাতায় ইউএস ইনফরমেশন সেন্টারে বোমা মারা হলো। তারপর আস্থারদার মন্দিরে, সেটা ছিল 2002 সালে 24শে সেপ্টেম্বর। তারপর রঘুনাথ মন্দিরে 2002 24শে নভেম্বর। তারপর মুম্বাইয়ের ঘাটকুপায় বুলন্দে 2রা ডিসেম্বর। তারপর গ্রেট অফ ইন্ডিয়ায় একদম বাজারের মধ্যে 2003 সালের 25শে আগস্ট। তাহলে এই আইন থাকা সত্ত্বেও এইসব বোমা বিস্ফোরণ চলছেই। পোটা দিয়ে এখানে কোনো লাভ হচ্ছে না। 2002 সালে ইন্ডিয়ার তখনকার অ্যাটর্নি জেনারেল এই কথাটা বলেছিলেন। সে বছর জম্মু ও কাশ্মীরে 4038টা সন্ত্রাসী ঘটনা ঘটেছিল। যদিও সেখানে অনেক আর্মি, নিরাপত্তা রক্ষী ছিল, আইনও ছিল। Terrorism is not the monopoly of any religion. It is not. 2002 সালে ইন্ডিয়াতে আক্রমণের জায়গায় 1707 জন সন্ত্রাসী সেই সময় নিহত হয়েছে। তার মধ্যে 508 জন অন্য দেশের নাগরিক। কাশ্মীরে গত 17 বছরে এ পর্যন্ত মারা গিয়েছে 80,000-এরও বেশি মানুষ। অনেকে স্রেফ হারিয়ে গেছে। একই ঘটনা ঘটেছে পাঞ্জাবে। সে সময় খালিস্তানিদের বিদ্রোহ চলছিল। হাজার হাজার মানুষ স্রেফ হারিয়ে গেছে, কেউ জানে না তাদের কি হয়েছে। এমনকি এখনো, এই কয়েক বছর আগেও বিয়ার নদীর পাড়ে অনেক লাশ, অনেক কঙ্কাল, অনেক মানুষের হাড়গোড় পাওয়া গেছে। মনে আছে, আমি সেখানে গিয়েছিলাম, একটা এনকোয়ারি করেছিলাম। আমি সেখানে গিয়ে সেটা লক্ষ্য করলাম। সেখানে লোকজনদের সাথে কথা বলেছিলাম, কয়েকটা বাড়িতেও গিয়েছিলাম। বেশিরভাগ বাড়িতেই যুবক বা তরুণরা কেউ নেই। বয়স্ক লোকজন আছে, বাচ্চা ছেলে পেলেও আছে। কেউ বলতে পারে না তাদের কি হয়েছে। তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল গভীর রাতে, আর পরের দিন তারা আর ফিরে আসেনি। তাই কথা হলো, ভায়োলেন্স একটি অবিরাম প্রক্রিয়া। খুন আর বদলা খুন। কাশ্মীরে আর মণিপুরে, আমি মণিপুরে গিয়েছিলাম, সেখানেও একই অবস্থা। ছত্তিশগড়ে হয়েছে, তেলেঙ্গানায় হয়েছে, এরকম আরো অনেক জায়গায় খুনোখুনি নিয়ম হয়ে গেছে। সেদিন প্রধানমন্ত্রী বললেন যে আমাদের একটা কাউন্টার টেররিস্ট অর্ডিন্যান্স প্রয়োজন। কে হবে এই কাউন্টার টেররিস্ট অর্ডিন্যান্স? আপনি আর আমি? আমরাই কি প্রধানমন্ত্রীর কাউন্টার টেররিস্ট অর্ডিন্যান্স? আমি আসলে জানি না। প্রধানমন্ত্রী কথা বলেছেন। কাশ্মীরে কি হয়েছিল? আমরা অনেকদিন আগে সেখানে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। আমরা সেখান থেকে অনেক কাশ্মীরিদের অ্যারেস্ট করেছিলাম, তাদের জেলখানার ভেতরে আটকে রেখেছিলাম। বছরের পর বছর আরো খারাপ হলো। আমাদের সরকার তাদের ব্রেন ওয়াশ করলো, তাদের ফিরে যেতে বললো। তোমরা ফিরে যেয়ে তোমার লোকদেরকে বোঝাও, এভাবে যুদ্ধ করতে নিষেধ করো, আর ইন্ডিয়ার প্রতি তাদের বিরূপ মনোভাব বদলাবার ব্যাপারে সাহায্য করো। তারা বলল, আমরা গেলেই আমাদের মেরে ফেলা হবে। তারপর আমাদের সরকার বলল যে আমরা ওদের অস্ত্র দেব। তখন এই লোকগুলো অস্ত্র হাতে নিয়ে ফিরে গেল। আমার মনে আছে একবার ইলেকশনের সময় পাঞ্জাবে যেটা আছে PUDA, ডেমোক্রেটিক রাইটস অর্গানাইজেশন, একটা রিপোর্ট ছাপালো। আর সেই রিপোর্টে বলা হলো যে এখানে পাঞ্জাবে ভোট নেওয়া হচ্ছে বন্দুকের মুখে। সেখানে আর্মি আছে, তাদের কাছে অনেক অস্ত্র আছে, প্রতিরক্ষা বাহিনীর কাছে অস্ত্র আছে, এছাড়াও অস্ত্র আছে আরো অনেক অনেক দলের কাছে, অনেক মানুষের কাছে, প্রতিরক্ষা বাহিনীর কাছে। ইন্ডিয়ার মানুষ এখন বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। এভাবে কি সমস্যার সমাধান হয়? ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স। এরপর দেখেন ছত্তিশগড়ে সরকার কি করেছে। ছত্তিশগড়ে
অনেক মাওবাদীরা আছে, নকশালপন্থীরা আছে। তাদের শেষ করার জন্য আমরা সেখানে আদিবাসীদের নিয়ে বানালাম একটা বাহিনী। প্রায় ৫,০০০ আদিবাসীকে নিয়ে তৈরি করা হলো এই বাহিনী। সেটার নাম দিলাম সালোয়ার জুলুম। তারপর সেখানে ফলাফলটা কি দাঁড়ালো? আদিবাসীরা সব মারা গেল, নকশালপন্থীরা এখনো সেখানে আছে। এইসব ব্যাপার নিয়ে আমাদের একটু ভাবতে হবে। তাই আমি যেটা বলতে চাই তা হলো, এই দেশে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীর প্রকাশ্যে বিচার হয়নি, এখন পর্যন্ত হয়নি। আমরা শুধু হত্যাই করেছি। যেমন ধরেন বোম্বেতে 93 সালে একটা বোমা বিস্ফোরণ হয়েছিল। 93 সালে অপরাধীকে আমরা এখনো বের করতে পারিনি। কারা এই কাজ করেছে, আসলে অপরাধী কারা, আমরা কিছু জানি না। এর পাশাপাশি লোকজন জেলখানার ভেতরে বন্দী হয়ে আছে বছরের পর বছর। কবে তাদের মামলা হবে, শুনানি হবে, বিচার হবে, এই ব্যাপারে তারা কিছুই বলতে পারে না। এটাই বাস্তবতা। এছাড়াও আপনারা দেখতে পাবেন আকসারধার মন্দিরে আক্রমণ করা হয়েছিল। এখানেও যারা আক্রমণ করেছিল তাদের মেরে ফেলা হয়েছে। পার্লামেন্টেও ওই আক্রমণে কারা কাজটা করেছিল আমরা জানি না, তাদের মেরে ফেলেছি। এই ধরনের কাজই আমরা এখন করছি। ভায়োলেন্সের জবাব দিতে গিয়ে আমরা আরো বেশি ভায়োলেন্স করছি। আর এখন সব গোয়েন্দাগিরি চারিদিকে চলছে। আর তাতে করে যেটা হচ্ছে, পুরো দেশ জুড়েই অন্যায় আর অবিচার বেড়ে গেছে। কারণ একটা সিকিউরিটি সোসাইটিতে পুলিশ যা খুশি তাই করতে পারে। খবরের কাগজে হয়তো দেখেছেন যে অ্যান্টপ হিলে একটা লাশ পাওয়া গেছে একটা বাড়িতে, একটা পরিত্যক্ত বাড়িতে। সেখানে কেউ ছিল না। ঘটনাটা যেটা ঘটেছিল, পুলিশ জানতে পেরেছিল যে লোকটা নাকি পাকিস্তানি। কিভাবে জানি না। পুলিশ তাকে গুলি করলো, মেরে ফেললো, কোনো সাক্ষ্য প্রমাণ কিছুই নেই। তাই নিজেদের সিকিউরিটির জন্য সোসাইটি মেনে নিল। কেউ কোনো প্রতিবাদ করেনি। কে মারা গেল কেউ জানে না। আর পুলিশও এই ধরনের আইন চায়, কারণ এটা তাদের হেল্প করে। তাদের কোনো কিছু প্রমাণ করার দরকার নেই। তারা যে কাউকে আটকে রাখতে পারে, পুলিশ স্টেশনে যে কাউকে আটকে রাখতে পারে দিনের পর দিন, কোনো অভিযোগ ছাড়া, কোনো কিছু ছাড়া, ইনভেস্টিগেশনের কথা বলে। কিছুদিন আগে আমি মাইনরিটি কমিশনে গিয়েছিলাম। যেটা করা হয়, লোকজনকে জড়ো করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। আইনটা এখানে কি? আপনাকে পুলিশ স্টেশনে নেওয়া হলো, যদি আপনি উইটনেস হয়ে থাকেন আপনার স্টেটমেন্ট নেওয়া হবে, তারপর আপনি চলে যাবেন। যদি উইটনেস না হন তাহলে আপনি সাসপেক্ট। কোন রেকর্ডে আপনার নাম লেখা থাকবে, আপনার নাম FIR এ থাকবে, অথবা অন্য কোনো ইনফরমেশন থাকবে। কিন্তু আমাকে পুলিশ স্টেশনে নিয়ে আপনি বলতে পারেন না যে তুমি একজন সাসপেক্ট, আপনি আমাকে চেনেনই না, তবুও আমি সাসপেক্ট। আমাকে আটকে রাখলেন, আমার উপর টর্চার করলেন, দিনের পর দিন আটকে রাখলেন, কোথাও এন্ট্রি নেই, রেকর্ড নেই, তারপর একদিন জুড়ে দিলেন আমার সাথে একজন পাকিস্তানের নাম। এটা কোন ধরনের আইন? তাই এখন সিকিউরিটির নামে পুলিশ যা খুশি তাই করতে পারে। এনকাউন্টারে যে কেউ মারা যেতে পারে। এখানে কোনো তদন্ত হবে না। সিকিউরিটির দোহাই দিয়ে আপনার উপরে সব সময় নজরদারি করা সম্ভব। যেমন ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকে সব লেনদেন আপনাকে করতে হবে চেকের মাধ্যমে, সিকিউরিটির দোহাই দিয়ে। দেখবেন যে মুম্বাইতে এখন নতুন নিয়ম হয়েছে যে আপনি কোনো বাই প্রপার্টি বিক্রি করতে পারবেন না, আপনার বাসা ভাড়া দিতে পারবেন না। যদি ভাড়া দিতে চান তাহলে আপনাকে কোন পুলিশ অফিসারকে জানাতে হবে। তাই পুলিশকে সবকিছু জানাতে হবে। এইভাবে আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়ে ধীরে ধীরে কৃতদাসে পরিণত করা হচ্ছে। আসলে বর্তমানে পুরো পৃথিবীতেই এটা চলছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, দাসে পরিণত হচ্ছি। এটাই বাস্তবতা। এটা নতুন কিছুই না। যখন টাডা আইনটা করা হয়েছিল, সেটাও করা হয়েছিল সিকিউরিটির জন্য। সুপ্রিম কোর্ট জানতো এটা একটা নিষ্ঠুর আইন, অন্যায় আইন। মানেকা গান্ধীর সেই ঘটনার পর কেউ এটার পক্ষে ছিল না, কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে সমর্থন করেছে। এবারও দোহাইটা ছিল ইন্টারনাল সিকিউরিটি। দোহাইটা হলো সিকিউরিটির, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর আসলো পোর্ট আইন, আবারও সিকিউরিটির দোহাই দিয়ে। তারপর এলো আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এই আইন দিয়ে তারা উত্তর পশ্চিম ইন্ডিয়ার মণিপুর এলাকা ছাড়খাড় করে দিয়েছে। তারপরও সিকিউরিটির দোহাই দিয়ে আমরা এটাকে সমর্থন করি। আগে আমরা জানতাম উদার সমাজ, ন্যায় বিচার, সামাজিক, অর্থনৈতিক সবকিছু ভুলে গেছি। এটাই এখন অবস্থা। তাই আমাদের সবাইকে কথা মনে রাখতে হবে, আমাদের বুঝতে হবে এই ভায়োলেন্সকে আমাদের বন্ধ করতে হবে। তাহলে এখানে সমাধানটা কি? অস্ত্র কোনো সমাধান না, ভায়োলেন্স কোনো সমাধান না। ভায়োলেন্সের সমাধান হিসেবে কখনো ভায়োলেন্স আসতে পারে না। আমাদের এখন দেখতে হবে যে আমাদের সমাজে কেন এই সব সন্ত্রাসগুলো হচ্ছে। আমাদের বুঝতে হবে এইসবের পেছনের কারণটা কি, কি জন্য এসব হচ্ছে। আর এই জিনিসটাই আমাদের সরকারকে বুঝতে হবে, অস্ত্র দিয়ে না, এইসব নিষ্ঠুর আইন দিয়ে না।
আমাদের সমাজে এখনো অনেক বেশি অন্যায় আর অবিচার হয়। ইন্ডিয়ার যেখানেই আপনি যান না কেন, সব জায়গায় অন্যায় হচ্ছে। বড়লোক আর ক্ষমতাবানরা যা খুশি তাই করে, তাদের কিছুই হয় না। আমেরিকা যে কোনো দেশকে দখল করতে পারে, তাদের কিছুই হবে না। ইন্ডিয়াতেও বড়লোক আর ক্ষমতাবানরা কিছুই কেয়ার করে না, তারা যা চায় তাই পায়। কিন্তু গরিবদের কি হয়? একেবারে গরিব যারা, তাদের জন্য প্রজেক্ট হয়েছে, আমরা তাদের নিয়ে অনেক প্রজেক্ট করেছি। আমার কাছে এ ব্যাপারে একেবারে বিস্তারিত ইনফরমেশন আছে। নর্মদাবাদের কথাই ধরুন, তারা সবাই ঘরবাড়ি হারালো। যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের কি হলো? হাজার হাজার আদিবাসী, তাদের কি হলো? তারা তাদের জমি হারিয়েছে, তাদের জন্য কিছুই করা হয়নি। মুম্বাইতে 40 লক্ষেরও বেশি মানুষ বস্তিতে বসবাস করে। আমাদের সরকার কি করছে? সরকার ওই বস্তিগুলো ভাঙছে। আমাদের বাসস্থানের অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাসস্থানের অধিকার, আশ্রয় লাভের অধিকার, এটা তো মানুষ হিসেবে আপনার মৌলিক অধিকার। আমাদের সব ধরনের অধিকার ভুলে যাওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে আগেও অনেকবার কথা বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 21, মর্যাদার সাথে প্রাসঙ্গিক সবকিছুই আমাদের জীবনের জন্য প্রয়োজন। আমাদের খাদ্য, আমাদের পোশাক, আমাদের বাসস্থান, আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা। আমরা আজকে কি করছি? আমরা এসব নিয়ে চিন্তাও করছি না। সরকার আসলে কোনো কাজই করছে না। সরকার তার কোনো দায়িত্বই পালন করছে না। সরকার ধীরে ধীরে সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে মানুষ কি করবে? যদি আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, যদি কোনো আদালতে ন্যায় বিচার না পান, আপনি কি করবেন? অন্ধ্রপ্রদেশে হাজার হাজার মানুষ আত্মহত্যা করেছে। বারবার তারা আদালতে আপিল করেছে। সরকার এ ব্যাপারে উদাসীন, সরকার কিছুই করেনি। মানুষ এখানে কি করবে? এগুলোই হলো প্রশ্ন। মনে আছে একবার অরুন্ধতী রায় বলেছিলেন, এই ধরনের পরিস্থিতিতে যখন মানুষ ন্যায় বিচার পায় না, কোনো সাহায্য পায় না, সেই সময় তারা যা করে সেটা হলো তারা এসব অত্যাচারকে অস্বীকার করতে চায়। আমার মনে আছে আমি গুজরাটে গিয়েছিলাম, সেখানে অনেক ছোট ছোট ছেলে পেলে দেখেছি যাদের মা বোনদের ধর্ষণের পর পুড়িয়ে মারা হয়েছে। কেউ তাদের গাইড করেনি, কেউ তাদের লেখাপড়া শেখায়নি, কেউ তাদেরকে মনোচিকিৎসা বা সাহায্য করেনি। আতঙ্কটা তখনও ছিল। তারা কি করবে? কে তাদের ন্যায় বিচার দেবে? কিভাবে তারা ন্যায় বিচার আশা করতে পারে? আমি অস্ত্র ধারণের বিরুদ্ধে কথা বলছি না, তবে সরকারের একটা দায়িত্ব আছে। আর সরকারের এটা মনে রাখতে হবে, সরকার যদি ভিকটিমদের সাহায্য না করে, তাহলে ভিকটিমরা নিজে থেকেই সমস্যার সমাধানের চেষ্টা করবে। এটাই আসল কথা। তাই অরুন্ধতী রায় যেটা বলেছিলেন, যখন ভিকটিমরা আর ভিকটিম হতে চায় না, তাদের বলা হয় সন্ত্রাসী। আর এইভাবেই আমরা সবাই সমাজের বিভিন্ন অন্যায় আর অবিচারের শিকার হচ্ছি প্রতিদিন। আমাদের সরকারের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত, তবে নিষ্ঠুর কোনো আইন দিয়ে নয়, কাউন্টার টেররিস্ট অর্ডিন্যান্স তৈরি করে নয়, কোনো একটা বিশেষ জাতির উপর অত্যাচার চালিয়ে নয়, অবিচার করে নয়, বরং প্রত্যেক মানুষকে তার অধিকারটা দিতে হবে। মানুষের খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, মানুষের শিক্ষার অধিকার, সুস্বাস্থ্যের অধিকার, ভালো একটা জীবিকার অধিকার, এইসব যদি এইসব অধিকার নিশ্চিত করা হয়, আপনা থেকে এই সমাজ একটা পরিবর্তন আসবে। এইটুকু বলেই আমি আমার কথা শেষ করব। সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। ধন্যবাদ।